ওয়ান্টিং অ্যাডলাইন পার্ট 36 চ্যাপ্টার 30 দ্য ম্যানিপুলেটর। তার এমন এক অদ্ভুত ক্ষমতা আছে যে কেবল একটা দৃষ্টি দিয়েই আমার ফুসফুস থেকে সব বাতাস বের করে নিতে পারে। আর যখন ওর ভয়ানক কথা সেই প্রাণঘাতী দৃষ্টির সাথে মিশে যায় তখন মনে হয় যেন আমার ফুসফুস বলে কিছু নেই। হুডির চেইন খুলে ও ধীরে ধীরে সেটা আমার হাত দিয়ে নামিয়ে নেয়। কাপড়টা মাটিতে পড়ে যায়, সেই মাটিতে যেখানে আজ রাতে হাজারবার কাদামাখা জুতা চলাফেরা করেছে। এটা এক ধরনের নিষ্ঠুর রূপক মনে হয়। আমার কাপড়ের সাথে সাথে আজ রাতে আমার ত্বক আর আত্মাও দাগযুক্ত হবে। কেউ এখানে চলে আসতে পারে, আমি ফিসফিস করে বলি, গলায় থাকা ভয় ঘরের টান টান বাতাস ভেদ করতে পারে না। সে হাসে, একটা দুষ্টু হাসি যা বলে দেয় কেউ আসলেও ওর কোনো আপত্তি নেই। তোমার মনে হয় তারা কি করবে? সে জানতে চায়, আর ওর আঙুলের নরম স্পর্শে আমার শার্ট তুলতে থাকে। যেখানে সেখানে ও স্পর্শ করে সেখানে বিদ্যুতের মতো কাঁটা দিয়ে ওঠে। তাদের মনে হয় দেখতে ভালো লাগবে? ও জিজ্ঞাসা করে, তাদের কি মনে হয় ভালো লাগবে তোমার নগ্ন শরীরের প্রতিফলন সব আয়নায় দেখতে? অথবা যখন তুমি রঙিন হয়ে যাবে, যখন তুমি অনুভূতির চরম পর্যায়ে থাকবে, সেই রঙিন সময় তোমার দিকে তাকিয়ে থাকবে, যখন আমি তোমার ভিতর ভরে দিব যে তুমি আর নিতে পারবে না, তখন তোমার চোখ পেছনের দিকে ঘুরে যাবে, সেটাও তাদের ভালো লাগবে, তাই না? একটি তীব্র ভয় আমার হৃদয়ে ঢুকে যায়, হৃৎপিণ্ডকে অতিগতিতে পাম্প করতে বাধ্য করে। তবু আমার দেহ ওর কথার মতোই অন্ধকারে সাড়া দেয়। যেমনটাও বলেছিল, আমার ভ্যাজিনা স্পন্দিত হতে থাকে, ভিজে যেতে থাকে যতক্ষণ না সেটা একেবারে ভিজে টপটপ করতে থাকে। কোনো অচেনা মানুষ দেখে ফেললে কি আমি ঠিক থাকবো? মনে হয় না, কিন্তু ওর বর্ণনায় শুনে আমার মনে প্রশ্ন আসে, হয়তো আমি তবু ওকে সেটা করতে দিতাম। তুমি কি চাইছো অন্য মানুষ আমাকে নগ্ন অবস্থায় দেখুক? আমি নিঃশ্বাস নিতে জিজ্ঞাসা করি যখন আমার শার্ট কালো মেঝেতে পড়তে থাকে। ওর আঙুলগুলো আমার মেরুদণ্ড বরাবর ধীরে ইচ্ছাকৃতভাবে উঠে যায়, যেন আগুনের মতো আমার ত্বকে পুড়িয়ে দেয়। না, ও আমার কানে ফিসফিস করে। আমি আয়নার মধ্যে দিয়ে দেখি ওর চোখ আমার বুকের দিকে নেমে আসে। ব্রার ফিতা টানতে টানতে ত্বকে কামড় দিয়ে ধীরে আলগা হয়। কালো লেইসের কাপ পড়ে যায়, আমাকে পুরোপুরি উলঙ্গ করে দেয়। জানতে চাও আমি কি করতাম? সে জিজ্ঞাসা করে। আমি তাদের দেখতে দিতাম কিভাবে আমি তোমার দেহকে আমার করে নিচ্ছি। তারা দেখতো কিভাবে আমি তোমার প্রতিটি গর্তে ঢুকে পড়ছে, আর তোমার চোখে জল চলে আসছে তীব্র মাত্রায়। তারপর আমি তাদের মেরে ফেলতাম। তখনও আমি তাদের গলা কেটে দিতাম, কারণ তারা আমার জিনিসের দিকে তাকানোর সাহস দেখিয়েছিল। আমার ভেতরের ভয় সূচের মতো তীক্ষ্ণ হয়ে ওঠে। আমার বাকি থাকা সামান্য মানসিক স্থিতি ফাটিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। তুমি মানসিকভাবে পাগল। আমি হেঁচকি তুলি। এইবার সে হাসে। সেই অন্ধকার গর্জন সরাসরি আমার থাইয়ের মধ্যে নেমে যায়। তুমি একদিন এটা ভালোবাসতে শিখবে, সে মনোযোগ সরিয়ে নিয়ে বলে। ওর হাত আমার সমতল পেট বেয়ে উপরের দিকে উঠতে থাকে। সে একটা দানব ভেতর থেকে আর বাইরে থেকেও। তবু আমি টের পাই আমি ভিজে যাচ্ছি। শরীর কিভাবে একই সাথে ঘৃণা আর আকাঙ্ক্ষা অনুভব করতে পারে সেটা জানা উচিত নয়, কিন্তু মানব আবেগের জটিলতা ছাড়া আমরা হয়তো বাঁচতাম না। সে আমার বুক চেপে ধরে, প্রায় ব্যথা দেওয়ার মতো করে। আমি এগুলোও ফাঁক করব, সে প্রতিশ্রুতি দেয়। তারপর হাত নামিয়ে আমার জিন্সের বোতামে নিয়ে যায়। এক ঝটকায় ও চেইন খুলে দেয়, যেন কোনো ব্যাংক ডাকাত ধীরে ধীরে সোনা বের করছে। তুমি কি করছো অ্যাডি? বাজে কাজ, একদম বাজে। তবু আমি ওকে থামাই না। আমি ওকে জিন্স খুলতে দেই। আমি ওকে থামাই না যখন সে আমার পেটে স্লাইড করতে থাকে। সে প্রথমে আমার জুতা খুলে নেয়, তারপর জিন্স পুরোপুরি সরিয়ে ফেলে। এখন আমি কেবল কালো লেইসের থং পরে আছি। আমি ঢোক গিলে ফেলি যখন আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখি। ও এখনো পুরোপুরি পড়া। চোখ ঘুরিয়ে প্রতিটি আয়নায় আমাকে নগ্ন অবস্থায় দেখে নিচ্ছে, যেন বুঝতে পারছে না কোন আয়নাতে চোখ স্থির করবে। আমার লজ্জা হয় নিজেকে ঢাকার কথা ভেবে, কিন্তু নিজেকে লুকানো যেন নগ্ন থাকার থেকে বেশি লজ্জার। তোমাকেও কাপড় খুলতে হবে, আমি জোর দিয়ে বলি। আমি একা একা নগ্ন হয়ে থাকতে রাজি না। অবশেষে সে আমার পেছন থেকে বেরিয়ে সামনে আসে। ওর মিসম্যাচ চোখে তাকানো কষ্টকর। আয়না ছাড়া সরাসরি চোখে তাকানোই এই মুহূর্তটা বাস্তব হয়ে ওঠে।
প্রথমবারের মতো জেডের সাথে এই মুহূর্তটা স্বেচ্ছায় ঘটছে বলে মনে হচ্ছে। আমি নিশ্চিত নই আমি সেটা চাই কি না, কিন্তু সেই চিন্তার কি মানে এটা স্বেচ্ছাই না হোক এমন চাওয়ার। হয়তো আমার ভেতরের কোনো বিকৃত অংশ চাই সে আমাকে জোর করুক, তাহলে পরে আমি নিজেকে ভিকটিম হিসেবে ভাবতে পারি। এমন ভাবতে পারি যে আমি ওকে ভেতরে পাওয়ার জন্য উন্মুখ নই। ভিকটিম হিসেবে থাকা সহজ যখন তুমি নিজের খারাপ সিদ্ধান্তগুলোর মাস্টার মাইন্ড না। তুমি সত্যি যদি এটা চাও ছোট ইঁদুর, তাহলে তোমাকেই করতে হবে। সে শান্তভাবে বলে, সে এমনভাবে তাকায় যেন বিশ্বাস করে না আমি ওর জামা খুলে দিতে পারবো। আর সে জানে আমি কোনো চ্যালেঞ্জ থেকে পিছু হটতে পারি না। আমি তাকে সেই সম্মান দেখাই যেমনটা সে আমাকে দেখিয়েছিল। আমি ধীরে ধীরে তাকে উলঙ্গ করি, ইচ্ছাকৃতভাবে ওর ত্বকে স্পর্শ করি, নিজের গায়ে শিহরণ আরও অস্থির গর্জন কামাই করি। যখন ওর শার্ট খুলে দেই আমি হাঁ করে তাকিয়ে যাই। ওর মুখের ক্ষতগুলো এখানেই থেমে নেই, দুইটা ভয়াবহ ছুরির ক্ষত ওর বুকে আর পেটে রয়েছে। ক্ষতগুলোর জায়গা ফুলে আছে, ত্বক টান টান বাদামি ত্বকের মধ্যে গোলাপি দাগ হয়ে আছে। এখনও সেই ক্ষতগুলো ওকে ব্যথা দেয়। আমি যখন আঙুল দিয়ে সেই ক্ষতের উপর টেনে দেই, ও দম নিয়ে দাঁত বের করে। এটা শারীরিক ব্যথা নয়, ক্ষতগুলো বহু আগে শুকিয়েছে, কিন্তু এগুলো বরফের পাহাড়ের মতো বাইরে থেকে স্পষ্ট, কিন্তু ভেতরে বিশাল ও ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে যা কাউকে ডুবিয়ে নিয়ে যেতে পারে টাইটানিকের মতো। এই ক্ষতগুলো ওকে ভেতর থেকে কষ্ট দেয়, আর আমি জানতে চাই কিভাবে এগুলো হয়েছে। যেখানে ক্ষত নেই সেখানে দারুণ ট্যাটু, একটি ড্রাগনের শরীরে বেয়ে উঠছে, বুকে ছড়িয়ে পড়েছে, মুখ থেকে আগুন বের হচ্ছে, আর জেডের কাঁধ বেয়ে নেমে যাচ্ছে। অন্য পাশে এক মৎস্যকন্যা নগ্ন পিঠের ওপর থেকে তাকিয়ে আছে। আয়নার কারণে আমি ওর পুরো দেহের অন্য সব ট্যাটু দেখতে পারি। দুই হাতে পিঠ জুড়ে সবই দারুণভাবে আঁকা। তুমি তোমার কোনো ক্ষতের উপর ট্যাটু করনি? আমি নরম স্বরে বলি। ড্রাগনের মুখে আঙুল বুলিয়ে দেই, বরং ট্যাটুগুলোই ইচ্ছাকৃতভাবে ক্ষতের জায়গায় এড়িয়ে চলে গেছে। আমি আমার ব্যর্থতা থেকে লুকাই না। ওর ব্যর্থতায় ওর দেহকে সুন্দর করে তোলে না। ওর দেহ পেশিতে ভর্তি, কিন্তু অতিরিক্ত না। ওর শারীরিক গঠন বলে দেয় সে একটা আঙুল দিয়ে কাউকে মেরে ফেলতে পারবে, তবুও মনে হয় না সে স্টেরয়েড খায়। আর যদি এতে আমার হাঁটু নরম না হয়, তবে ওর গলায় থেকে হাত বেয়ে নামা মোটা শিরা আমাকে ধ্বংস করে দিতে পারে। সে অসাধারণ। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি কাঁপতে থাকি, ভিজে যেতে থাকি। এমন সুন্দর কেউ থাকা উচিত নয় ক্ষতবিক্ষত হলেও, বরং ওর দেহের উপর আঘাতের চিহ্নগুলো তাকে আরও আকর্ষণীয় করে তোলে। যখন ওর প্যান্ট নামিয়ে দেই আমি দম বন্ধ করে ফেলি। ও পুরোপুরি নগ্ন হলে আমি এক ধাপ পিছনে যাই, চারপাশে তাকাই। আয়নার প্রতিফলনে ওকে সব দিক থেকে দেখি যেমন ও আমাকে দেখছিল। মোটা উরু, গোল পেছন, মজবুত পিঠ, আর সবচেয়ে সুন্দর ওর মেইন জিনিস যেটা আমি কখনো দেখিনি। আমি পালাতে চাই, অনেক দূরে পালিয়ে যেতে চাই। এই মানুষটা আজ রাতের পর আমাকে ধ্বংস করে দেবে, আমি সেটা আমার জিহ্বায় অনুভব করতে পারছি। তুমি কি ভয় পাচ্ছ? সে অন্ধকার স্বরে ফিসফিস করে, ওর মুখে অদ্ভুত এক অভিব্যক্তি। হ্যাঁ, আমি সত্যি বলি। সে হাসে, সেই হাসি আমাকে প্রায় মাটিতে বসিয়ে দিতে চায়। এটা ঠিক নয় কতটা সুন্দর যে সে নিশ্চিতভাবে শয়তান। আমি এখন আগের চেয়ে আরও নিশ্চিত। তোমার ভয় পাওয়াই উচিত, সে বলে, কণ্ঠে হুমকির সুর। আমি আরেক ধাপ পিছিয়ে যাই, কিন্তু সে আমাকে থামাতে আসে না। হাঁটু গেড়ে বসো ছোট ইঁদুর, সে অন্ধকারে হুকুম দেয়। আমি থেমে যাই, বুঝতে পারছি না আমি ওর কথা শুনবো নাকি হাউস অফ মিরর্সে ঢোকার সময় ফেলে আসা সাধারণ বুদ্ধি খুঁজে নিয়ে দৌড়ে পালাবো। দ্বিতীয়বার বলাতে বাধ্য করো না, সে গর্জন করে। ওর মুখ ভয়াবহ গম্ভীরতায় নেমে আসে। ও চোয়াল নিচে নামিয়ে আমার দিকে নিচ থেকে চোখ বুজে তাকায়। ওর চোখের সে বিপদ সংকেত আমাকে ভয় পাইয়ে দেয়, আর সাথে সাথে আমার রস উরু দিয়ে গড়িয়ে পড়ে। আমি চাই না তুমি আমাকে কিছু বলো, আমি ধীরে ধীরে বলি। এক মুহূর্তের জন্য বিভ্রান্তি ওর চোখে ভেসে ওঠে, আর আমি তখনই ওকে ঠিক কী বোঝাতে চাই সেটা দেখাই। আমি ঘুরে দাঁড়িয়ে দৌড়াতে শুরু করি, কিন্তু সে খুব দ্রুত। ওর হাত হঠাৎ আমার চুল ধরে ফেলে, আমাকে পেছনে টেনে আনে। একটা তীক্ষ্ণ হাঁচি ওঠে আমার মুখ দিয়ে, আর আমি ওজনহীন হয়ে যাই। ও আমার দেহ এমনভাবে ঘুরিয়ে নেয় যাতে আমি হাঁটুতে ব্যথা পেয়ে মাটিতে পড়ে যাই, যেমনটা আমরা দুজনেই চাইছিলাম। তুমি কি পছন্দ করো যখন আমি তোমাকে জোর করি? সে গর্জন করে, আমার মাথা পেছনে টেনে ধরে যাতে আমি ওর দিকে তাকিয়ে থাকতে বাধ্য হই। তুমি খারাপ মেয়ে হতে পছন্দ করো, তাই না?
আমাকে অবাধ্য হতে ভালোবাসো, কারণ তুমি ভালোবাসো যখন আমি তোমাকে ভয় পাইয়ে দেই। তুমি আগুন নিয়ে খেলা করা একটা বোকা মেয়ে। সে কটু হাসি দিয়ে তাচ্ছিল্যের সাথে বলে, ওর চুলের টানের কারণে আমার চোখে পানি চলে আসে, জ্বলতে থাকে, ঠিক যেমন ওর চোখে লালসা আর ক্রোধের আগুন জ্বলছে। আর আমি যদি না জানতাম, আমি ভাবতাম আমার পিছনে কোনো আগুন জ্বলছে, যেটার প্রতিফলন ওর মিসম্যাচড চোখে দেখা যাচ্ছে। বলো তো ছোট ইঁদুর, কখনো আমার মতো কোনো পুরুষের তোমার কাছে এসেছে? হ্যাঁ, আরও ভালো, আমি সিসকার মতো করি। ওর প্রতি লুকিয়ে থাকা ঘৃণা আবার জেগে ওঠে। ওর চোখে এক অন্ধকার আর বিপজ্জনক কিছু নেমে আসে। ওর সেই ধরনের ভ্রু উঁচু হয়, আর আমি সঙ্গে সঙ্গে ভিতরে গুটিয়ে যাই। এটা মিথ্যা ছিল, আমরা দুজনেই সেটা জানি। আমি যখন ছোট ছিলাম, আমাকে ক্যাথলিক স্কুলে ভর্তি করা হয়েছিল। তখন প্রথম এই শিক্ষাই পেয়েছিলাম, ভালো মেয়েরা মিথ্যা বলে না। দ্বিতীয় শিক্ষা ছিল শয়তানের প্রলোভনে বিশ্বাস না করতে। কিন্তু তারা বলেনি, যদি একবার শয়তানের প্রলোভনে পড়ো, তাকে বিরক্ত করো না। হয়তো কারণ এটা স্বাভাবিক সাধারণ জ্ঞান। আমার ঠোঁট কেঁপে ওঠে, নিজের বোকামের জন্য নিজেকে গালি দেই। রাগ আর অবিশ্বাস ভেতরে ভেতরে পুড়তে থাকে। আমি জানি না কেন ভেবেছিলাম ওকে আমাকে দখল করতে দেওয়া যাবে লড়াই না করেই। সে আমাকে মেরে ফেলবে, এর আগে আমি ওর প্রেমে পড়ি। তোর মুখ খোল খারাপ মেয়ে, এখনই, না হলে তোর গলায় আমি ঢুকিয়ে তোর নিঃশ্বাস বন্ধ করে দিব। এইবার আমি ওর কথা শুনি, আমার ঠোঁট ফাঁকা হতেই জোর করে আমার মুখের ভেতর ঢুকিয়ে সরাসরি গলার গভীরে পাঠিয়ে দেয়। সে দাঁতে দাঁত চেপে হিস হিস করে ওঠে, সাথে আবারও অমানবিক গর্জন বের করে। আমি কুঁকড়ে যাই, আর যখন ও জোর করে আরও গভীরে ঢোকায়, তখন গলা বন্ধ হয়ে আসে। মুহূর্তে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, আর সে আমাকে গভীরভাবে চেপে ধরে রাখে। স্বাভাবিকভাবে আমার হাত ওকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করি। সাপের মতো দ্রুত সে আমার দুই হাত ধরে এক হাতে মুঠো করে নেয়, অন্য হাতে আমার মাথা ধরে রাখে, আমার হাতগুলোর পেটে উপরে তুলিয়ে রাখে। এটা এমন দেখায় যেন আমি হাঁটু গেড়ে বসে প্রার্থনা করা এক নারী হাত বাঁধা অবস্থায় শয়তানের উপাসনা করছি। এটাই তো তুই চেয়েছিলি, তাই না? আমি ওর কথা মেনে চলি, যদি এতেও আমাকে একটু মুক্তি দেয়। এইভাবে বেবি, সে দম নিতে নিতে বলে। অবশেষে আমাকে একটু পেছনে যেতে দেয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে আবার আমাকে টেনে নেয়, আমার মাথার সামনে পেছনে চালাতে থাকে। ওর মুখ থেকে উঁচু গলায় গর্জন আর প্রশংসার ফিসফিস বের হতে থাকে, আর ওর আচরণ আরও বেশি হিংস্র হয়ে যায়। প্রতিটি শব্দ আর গর্জনের সাথে সাথে আমি আরও মরিয়া হয়ে পড়ি, ওকে তৃপ্ত করার জন্য, নিজের ভুলের শাস্তি সংশোধন করার জন্য। দেখি, গ্রাইসন পার্কার, ও কি ভালো ছিল, তাই না? আমার চোখ বড় হয়ে যায়, অবাক হয়ে যাই সে কিভাবে ওর নাম জানে, আর সাথে সাথে ভয়ে কেঁপে উঠি। তোমার বাড়ি থেকে নগ্ন অবস্থায় পালানোর সময় আমি প্রায় ওকে মেরে ফেলেছিলাম, তাই মনে হয় না সে আমার থেকে ভালো ছিল। আর কে কে ছিল? ও শেষ কথাটা বলতে বলতে আরও গভীরে ঠেলে দেয়। আমি দম বন্ধ করে দিই। ও আমাকে কয়েক সেকেন্ড লড়তে দেয়, তারপর ছেড়ে দেয়। ব্রান্ডন হাবার্টি, কার্লোস সোনোটোনিয়া, টেইলার স্যান্ডার্স, সে একে একে প্রতিটি পুরুষের নাম নিতে থাকে যাদের সাথে আমার সম্পর্ক ছিল। সংখ্যায় খুব বেশি না, কিন্তু এখন তারা মৃত্যুর মুখে। ও হঠাৎ করে আমার মাথা টেনে ধরে, আমাকে একবার দম নিতে দেয় আর বলে, আমি তাদের একজনকেও ছাড়ব না ছোট ইঁদুর। এক একজনকে মেরে ফেলার সময় আমি আনন্দ নেব। আমি কোনো উত্তর বা একটুখানি বাতাস নেওয়ার আগেই সে আবারও আমার গলা আটকায়। আমি ওর দিকে তাকাই, ঘৃণার আগুন এক মুহূর্তের জন্য লালসার আগুনকে হার মানায়। সে হাসে, বা বলা ভালো দাঁত বের করে, যখন ও দেখে আমার চোখে সেই রাগ। তুই এটা চাইছিস, কিন্তু তোর যোগ্যতা নেই, তুই এটা পাবি না। কোনো সতর্কতা ছাড়া সে হঠাৎ করে আমার মাথা টেনে ছাড়ে। সে আমার চুল ধরে আমাকে টেনে তোলে, যতক্ষণ না আমি পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়িয়ে থাকি। জেড, দয়া করে। আমি ফিসফিস করি, চোখের পানি দৃষ্টিতে ঝাপসা করে দেয়, আর অক্সিজেনের অভাবে বুক ধড়ফড় করতে থাকে। আমি নিশ্চিত নই আমি ঠিক কী প্রার্থনা করছি, নিজের জীবন নাকি সেই নির্দোষ পুরুষদের জীবন যাদের আমি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। এটাই তো আমার ভালো মেয়ে, সে প্রশংসা করে। আমি পছন্দ করি যখন তুমি ভয়ে কাঁপতে কাঁপতে প্রার্থনা করো। যখন মনে হলো আমি অবশেষে দম নিতে পারছি, তখন সে তা আবার কেড়ে নেয়। ওর ঠোঁট আমার ঠোঁটের ওপর সিল করে দেয় এক বিদ্যুতের মতো চুমুতে। আমার নখ ওর বুকে আঁচড়ে ওঠে, আর ওর মুখে এক গভীর গর্জন ওঠে যখন সে আমার মুখ গ্রাস করে নেয়। আমাদের মধ্যে থাকা বাতাস বিদ্যুতের মতো ফেটে যায় যখন আমরা একে অপরকে চুষে খেতে থাকি। আগুনের স্পার্ক আর তিক্ত
ওয়াইনের স্বাদ জিহ্বায় এসে মিশে যায়। বিষ কখনো এত ভালো স্বাদ লাগেনি। আমাদের জীব যখন আধিপত্যের জন্য লড়াই করে, সে আমার কোমর ধরে তুলে নেয়। স্বাভাবিকভাবে আমি ওর কোমরের চারপাশে পা পেঁচিয়ে ধরি। তখনই আমার পিঠে ঠান্ডা কাছ স্পর্শ করে। আমার দেহের ভিতরে তাপমাত্রা ওর মিসম্যাচড চোখের মতো হয়ে যায়। আয়নায় ঠান্ডা স্পর্শ শরীরের ভিতর শিহরণ পাঠায়, কিন্তু ওর শরীরের তাপ আমাকে পুড়িয়ে দেয়। এক তীক্ষ্ণ কামড়ে দুই পাশে আমার কোমরে ব্যথা লাগে। আমি ওর মুখে হাঁপিয়ে উঠি। একটানে সে আমার থং ছিঁড়ে ফেলে। ছেঁড়া কাপড় আমাদের শরীরের মধ্যে আটকে যায়। সে আমার থেকে দূরে সরে গিয়ে সে বলে, ছোট ইঁদুর, তুমি তৈরি তো? আমি মুখ খুলে তর্ক করতে যাচ্ছিলাম, বলতে যাচ্ছিলাম তুমি ঢুকিয়ে দাও, কিন্তু ওর মুখের দৃষ্টি আমাকে স্তব্ধ করে দেয়। রাগে কাঁপতে কাঁপতে আমি ওর কথা মতো কাজ করি। আমার বুক লাল হয়ে ওঠে যখন আমি নিজেকে ছড়িয়ে দেই। এটা লজ্জাজনক, কারণ ও জানে আমি এটা চাই না। ও জানে আমি চাই ও আমাকে জোর করুক। আর ওকে অপমান করার শাস্তি হিসেবে সে আমাকে এটা করতে বাধ্য করছে। হায় ঈশ্বর, আমি ওকে ঘৃণা করি। তার হাত আমার কোমরে এত শক্ত করে চেপে ধরে যে ব্যথা লাগে। কাল সকালে আমি ওর হাতের ছাপের মতো নীল দাগ নিয়ে ঘুম থেকে উঠব, আর সেটা ভেবে আমি আতঙ্কিত হয়ে যাই, কারণ ওর হাতের ছাপ দেখে আমি কখনো এই রাত ভুলতে পারবো না। তোমার হাত নড়াবে না, সাহস করো না, সে হুমকি দেয়। আর ঠিক তখনই সে তার কাজ করতে থাকে। আ আমি চিৎকার করি, হাত দিয়ে ওর বুক ঠেলে সরানোর জন্য এগিয়ে যাই। সে অনেক বেশি আমাকে এমনভাবে টেনে নেয় যে আমি আগে কখনো হয়নি। আমার চোখ গোল গোল হয়ে যায়, আমি যন্ত্রণায় কেঁদে ফেলি। থামো, ফিট হচ্ছে না, আমি হাঁপাতে হাঁপাতে বলি। আহারে বেচারা ছোট ইঁদুর, সে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, গলায় খামচা ধরা কণ্ঠ, হয়তো একদিন আমি তোমাকে কাচের মতো যত্ন করে ভালোবাসা দেখাবো, কিন্তু তুমি খারাপ মেয়ে ছিলে, তাই না? আমি কোনো উত্তর না দিলে সে আমাকে ওর ওপর আরও জোরে নামিয়ে আনে। আরেকটা কষ্টের গঙানি বেরিয়ে আসে আমার মুখ থেকে। হয়নি, সে চিৎকার করে। হ্যাঁ, আমি শ্বাসকষ্টে চিৎকার করে উঠি। এই অনধিকার প্রবেশের বিরুদ্ধে চোখ বন্ধ করে রাখি। এখন তুমি ভালো মেয়ে হবে তো? হ্যাঁ, আমি অসহায়ভাবে কেঁদে ফেলি। ব্যথা এখন এমন কিছুতে রূপ নিচ্ছে যা আরও তীব্র, আরও শ্বাসরুদ্ধকর। সে বেরিয়ে আসে আর ধীরে ধীরে আবার ঢুকে যায়। এবার তুলনামূলক নরম, কিন্তু রাগ কম নয়। মনে হচ্ছে আমার শরীর অবশ হয়ে যাচ্ছে। আয়নার দিকে তাকাও, সে রুক্ষ স্বরে হুকুম দেয়। ভীষণ কষ্ট করে আমি চোখ খুলি। চারপাশে ডজন ডজন আয়নায় তাকায়। প্রতিটি কোণ থেকে আমরা নিজেদের দেখতে পাচ্ছি। এটা সহ্য করা কঠিন, দেখা কিভাবে সে আমাকে নিজের করে নিচ্ছে। আমার গাল পর্যন্ত লাল হয়ে আছে, আমার চোখ আধা বন্ধ, মুখে অবিশ্বাস্য সুখের ছাপ। ও মাথা ঘুরিয়ে নেয় আর আয়নার একটিতে আমাদের চোখের দৃষ্টি মিলে যায়। আমার হৃদয় হু হু করে ওঠে। আমি চোখ ফিরিয়ে নেই। চারপাশের আয়নায় দেখি ওর চোখ আমার দিকে তাকিয়ে আছে। এটি জীবনে অনুভূত সবচেয়ে তীব্র অনুভূতি। যেমন মনে হয় কেউ আমাকে দেখছে, সেই অনুভূতিকে 1 ডজন দিয়ে গুণ করলে যেমন হয়। আমার চোখ আবার ওর চোখে আটকে যায়, আর ধীরে ধীরে ওর মুখে হাসি ছড়িয়ে পড়ে। সে কাছে আসে, ওর ঠোঁট আমার ঠোঁট ছুঁয়ে যায়। যখন সে দেখে আমি ধীরে ধীরে ভেঙে পড়ছি, আরও হাসছে। বলো ছোট ইঁদুর, কখনো আমার মতো কারো কাছে গিয়েছো তুমি? আমি ঠোঁট কামড়ে মাথা নাড়ি, চোখ পেছনে চলে যাওয়ার ইচ্ছা দমন করি। সে আমাদের অবস্থান ঠিক করে নেয়। হায় ঈশ্বর, আমি কাতরাই। এবার আমি মাথা পেছনে আয়নার ওপর ঠেস দিয়ে ফেলি, চোখ ঘুরে যায়। ঠিক তাই বেবি, আমি হচ্ছি তোমার ঈশ্বর, সে গর্জন করে। তারপর ওর দাঁত আমার গলায় বসিয়ে দেয়। আমার পেট শক্ত হয়ে আসে। মনে হচ্ছে আমার পেটের ভেতরে রেগে থাকা প্রোসাডাইন এক বিধ্বংসী সুনামি তৈরি করছে যা আমাকে শেষ করে দেবে। আয়নাটা কাঁপতে থাকে, সে আমাকে শক্ত করে ধরে রাখে। মনে হচ্ছে কোনো মুহূর্তে ভেঙে যাবে, কিন্তু তাতে আমার কোনো খেয়াল নেই। জেড, দয়া করে, আমি মিনতি করি চোখ পাকা হয়ে আসে আনন্দে। আমার ছোট ইঁদুর কি চাইছে? সে বলে, ওর গলাতে শ্বাসকষ্ট শোনা যায়। যদি কখনো সে বলেও ও আমাকে চায় না, আমি ওকে মিথ্যাবাদী বলবো। কিন্তু জেডের ব্যাপারই এই যে ও কখনো লুকায়নি ও আমাকে কতটা চায়। কখনো মিষ্টি করে বলেনি, বরং স্পষ্ট করে দিয়েছে ও আমাকে তীব্রভাবে চায়। হ্যাঁ, আমি কাতরাই। সে হঠাৎ পেছনে আসে আর আমি রাগে চিৎকার করি। মাটিতে মুষ্টি মেরে আঘাত করি। দ্বিতীয়বার অস্বীকার করার কারণে রাগে আমার শরীর কাঁপতে থাকে। সে আমার লড়াই দেখে হাসে। তুমি একটা হারামি। সে আমার কথার মাঝখানে
আবার আমাকে কাছে টেনে নেয়। সে আমার চুল ধরে টেনে পেছনে নেয়, আমাকে আয়নার দিকে তাকাতে বাধ্য করে যাতে আমি সমস্তটাই দেখতে পাই। তুমি কি আমার ভালো মেয়ে হয়েছ? আরেকবার কাপা মাথা নাড়ার। তাহলে বলো অ্যাডলাইন। ওর কণ্ঠে পুরো নাম শুনে আমি আরও শক্ত হয়ে আসি। আমি তোমার ভালো মেয়ে। আমি শ্বাসরুদ্ধ হয়ে বলি, এত দূরে চলে গেছি যে এখন শুধুই কামনা ছাড়া আর কিছু অনুভব করতে পারছি না। আজকের রাতটা শুধু প্র্যাকটিস, কিন্তু আমি কথা দিচ্ছি ছোট ইঁদুর, একদিন এই শরীরে আমার সন্তান থাকবে। সে দাঁতে দাঁত চেপে গর্জায়, আমার চোখ ঝাপসা হয়ে যায়, চোখ ঘুরে আসে, আর সেই সুনামির ঢেউ অবশেষে আছড়ে পড়ে। আমি এমন চিৎকার করি, আয়না কেঁপে ওঠে, জেরের নাম পাগলের মতো উচ্চারণ করতে থাকি, যখন আমার পুরো পৃথিবী ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। আমি ঠিকমতো শ্বাস নিতে পারছি না, চলতে পারছি না, ভাবতে পারছি না। কিছুই স্বাভাবিক ছিল না, একটুও না। তুমি জানো তো, আমি হাঁপাতে হাঁপাতে বলি, আমি পিল খাই। সে শ্বাসরুদ্ধ হাসে। এখন তো। আমি কিছু বলার আগেই এক বিকট গুঞ্জন ভেঙে দেয় এই ভারী পরিবেশ। আমার চোখ সেদিকে ছুটে যায়, সঙ্গে সঙ্গে উৎস খুঁজে পাই। আমার ফোন পড়ে থাকা জিন্সের পকেটে জল করছে, দুলছে। বালের ব্যাপার, দায়া। আমি উঠে ফোনের দিকে দৌড়াই। ওর থেকে বেরিয়ে আসার সময় দাঁত কামড়ে ধরি, কম্পিত আঙুল দিয়ে সবুজ বাটন চাপি। হ্যালো, আমি উত্তর দেই। গলার কণ্ঠ শুনে নিজের অস্থিরতা টের পাই। তুই কোথায়? ও চিৎকার করে, ওর গলাতেও রাগ আর আতঙ্ক। আমি রাস্তা ভুলে গিয়েছিলাম আর নেটওয়ার্ক সমস্যা হচ্ছিল। আমি মিথ্যা বলি। কি হয়েছে বলতে পারি না। জেটকে উপেক্ষা করে জামা পরতে শুরু করি। কানে চিৎকার শুনতে শুনতে, পার্ক বন্ধ হয়ে গেছে অ্যাডি, আমাকে বের করে দিয়েছে আর বলেছে হাউস অফ মিরর্স খালি করা হয়েছে। সেই বোকা সিকিউরিটি গার্ড বিশ্বাস করেনি যে তুই বাইরে আসিসনি। আমি মরে যাচ্ছি চিন্তায়। আমি জুতা পরে নিচ্ছি, তখনই পেছন থেকে একটা চাপা শালা শোনা যায়, দৃষ্টি আকর্ষণ করে। জেডের ফোনের দিকে তাকিয়ে আছে, মুখে কঠোর অভিব্যক্তি। ওর পরনে শুধু কালো বুট আর খোলা জিন্স, যা নিচে নেমে গিয়ে ওর শরীরে ভি আকৃতির রূপ দেখাচ্ছে। দায়ার রাগে চিৎকার পেছনে ফিকে হয়ে যায় যখন আমি তাকিয়ে থাকি। ওর ফোনের আলো ওর গায়ের মসৃণ চামড়ায় খেলা করছে। দাগ আর কালো টাটু ওকে আরো হিংস্র দেখাচ্ছে। ওর হাত আর বাহুর শিরাগুলো ফুলে উঠছে। আর ঈশ্বরের কসম, আমি যদি আয়নার উপর ঠেস দিয়ে না থাকতাম তাহলে পড়ে যেতাম। এই দাগ কঠিন দেহ আমাকে ভোগ করছে আর একদিন সন্তান ধারণ করার শপথ করেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না। অ্যাডি, আমি শপথ। আমি এখনই বের হচ্ছি লায়া। আমি খুব দুঃখিত। আমি বলি, দৃষ্টি সরিয়ে নিয়ে চারপাশে তাকাই, নিজের অবস্থান বোঝার চেষ্টা করি। যা 1 মিলিয়ন আয়নার ঘরে সত্যিই কঠিন। সে গভীর শান্তির নিঃশ্বাস নেয়। ঠিক আছে, আমি দুঃখিত। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম অ্যাডি। আমি কেঁপে উঠি যখন এক ভিন্ন ধরনের সুনামি আমাকে গ্রাস করে। এবার সেটি সমস্ত নেতিবাচক আবেগে ভরা, অপরাধবোধ, লজ্জা, অনুতাপ। আমি সত্যি দুঃখিত দায়া। কিছুক্ষণের মধ্যেই দেখা হবে। আমি ফোন কেটে দেই এবং সাথে সাথেই যেদিকে যাওয়ার কথা মনে করি সেদিকে হাঁটতে শুরু করি। ভুল দিক ছোট ইঁদুর, আমাকে অনুসরণ করো। জেড বলে, ওর গভীর তীক্ষ্ণ কণ্ঠে। আমার শরীর টান টান হয়ে যায়, কাঁধ কান পর্যন্ত উঠে যায়। ওর কাপড় পরা শেষ আর উল্টো দিকে হাঁটতে শুরু করে। আমি কঠিন মুখে ঘুরে গিয়ে ওর পেছনে হাঁটি। কিভাবে ও জানে আমি কোন দিক যেতে হবে তা নিয়ে কোনো প্রশ্ন করি না, কোনো মাথা ঘামাই না, যতক্ষণ না ও আমাকে এখান থেকে বের করে নিয়ে যাচ্ছে। 15 মিনিট টান টান উত্তেজনার পর আমরা বের হওয়ার দরজা খুঁজে পাই। আর আমি দৌড়ে বেরিয়ে আসি। ঠান্ডা বাতাসে গরম মুখ কিছুটা শান্ত হয়। মেলা এখন একদম আলাদা লাগছে। পুরো মাঠ ফাঁকা, কোথাও কোনো মানুষের চিহ্ন নেই, কোনো আলো নেই। আমরা কতক্ষণ ওখানে ছিলাম? আমি সময় দেখি আর চোখ বড় হয়ে যায়। রাত 12টা 30। 2 ঘন্টা। আমি 2 ঘন্টা ধরে ওখানে আছি। হ্যাঁ, অর্ধেকটা আয়নার ভেতর বের হতে লেগেছে। কিন্তু তবুও স্বাভাবিক মানুষ কি এতক্ষণ ধরে করতে পারে? জেড আমার পেছনে কোথাও আছে, তাই আমি কাঁধের ওপর দিয়ে তাকিয়ে বলি, আমার পেছন পেছন বের হবে না। দায়া অপেক্ষা করছে। আমি চাই না ও তোমাকে দেখুক। আমার গলার শীতলতা আমি নিজেই টের পাই। সেই 15 মিনিট বের হওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে একটিমাত্র চিন্তা মাথায় ঘুরছিল, আমি আবার ওকে করতে চাই। আর এটা আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। এটা ছিল সেই বাস্তবতার ধাক্কা যা আমার দরকার ছিল। আমি কখনোই এটা হতে দেওয়া উচিত হয়নি।
ঠিক তখনই আমি অনুভব করি ওর হাত আমার কবজিতে শক্ত করে চেপে ধরেছে, আর পর মুহূর্তে আমাকে ঘুরিয়ে নেয়। আমি ওর গায়ের উপর পড়ে যাচ্ছিলাম, কিন্তু আমাকে ধরে ফেলে, গলা পেছন থেকে শক্ত করে চেপে ধরে। আমি এমনিতে এক পাগল মেয়ের সাথে ডেটে দেরি করে ফেলেছি, ও সহজে বলে। আমার চোখ গোল হয়ে যায়, আর ও হাসে যখন ও আমার চোখের রাগ লক্ষ্য করে। হিংসা করো না ছোট ইঁদুর, এটা সত্যিকারের কোনো ডেট না। ও আমার পছন্দের পাগল টাইপ না। যদিও ও তুমি না। আমি ঠোঁট উল্টে বলি, আমি হিংসা করছি না, আমাকে ছেড়ে দাও। কঠিন গলায় বলি, নিজেকে ছাড়ানোর চেষ্টা করি। ও আমাকে নিজের দিকে টেনে নেয়, ওর ঠোঁট আমার ঠোঁটে ছুঁয়ে যায়, আরও গভীর দৃষ্টিতে আমার চোখের দিকে তাকিয়ে থাকে। ওটা কোনোদিন হবে না অ্যাডলাইন, আমি কোনোদিন তোমাকে ছেড়ে দেব না। ওর গলার কঠোরতা শুনে আমি জমে যাই। ও সত্যিই সিরিয়াস। ওর ঠোঁট আমার ঠোঁটে চেপে বসে যাওয়ার আগে কিছু বলার সুযোগ পাই না। আর কারণ এটা হবে শেষবার যখন আমি এই মানুষটিকে আমাকে স্পর্শ করতে দিচ্ছি। আমি ওকে ফিরিয়ে দেই সমানভাবে। আমি ওর হুডির কলার আঁকড়ে ধরি, ওর নিচের ঠোঁট দাঁতের মাঝে নিয়ে কামড়ে দেই যতক্ষণ না ওর রক্তের স্বাদ আমার জিভে লাগে। ও গর্জন করে এবং আমাকে পুরোপুরি গ্রাস করে নেয়। ওর মুখে এখন আমার শরীরের স্বাদ। তারপর হঠাৎ করেও আমাকে ছেড়ে দেয় হাঁপাতে হাঁপাতে। যাও, ও কঠিন গলায় আদেশ করে। আমি দেরি করি না, আমি হোঁচট খেতে খেতে দৌড়ে মাঠ থেকে বেরিয়ে আসি, গিয়ে পড়ি আমার গাড়ির কাছে, যা একমাত্র পার্কিংয়ে বাকি আছে। সেখানে দায়া বসে আছে, স্টিয়ারিং হুইলের ওপর হাত কাঁপছে, ওর চোখ আমার উপর গেঁথে আছে। আমি দীর্ঘশ্বাস ফেলি, নিজের মনকে কঠিন কথোপকথনের জন্য প্রস্তুত করি, যা আমি জানি কিভাবে করতে হয় না। আমি আমার গল্পে অটল থাকব। আমি হারিয়ে গিয়েছিলাম, ব্যাস। আমি গাড়ির দরজা খুলে ভেতরে প্রায় লুটিয়ে পড়ি যখন ওর চোখে চোখ পড়ে। ও জ্বলন্ত সূর্যের মতো তাপ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকে। তুই কেন এভাবে দেখাচ্ছিস, আর কেন তোর গা থেকে তাজা সেক্সের গন্ধ আসছে বলতো? ডায়েরি, মার্চ 2, 1946। আমি আজ রোনাল্ডোকে বলেছিলাম যে আমি হয়তো জনের কাছে ডিভোর্স চাইব। ও এত খুশি হয়েছিল যে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল হয়তো ও আর আমি সত্যি একসাথে একটা ভবিষ্যৎ গড়তে পারবো। কিন্তু তারপর আমি ওকে বললাম আমি চাই ও ওর চাকরি ছেড়ে দিক। ও হঠাৎ চুপসে গেল, একদম ফুটো হয়ে যাওয়া বেলুনের মতো। ও বলল সেটা সম্ভব নাও হতে পারে। বলল ও নাকি ওর বসের সাথে এমনভাবে বাধা পড়ে আছে যে ও কখনোই সেখান থেকে বের হতে পারবে না। এটা নিয়ে আমাদের ঝগড়া বেঁধে গেল। আমি ওর অবস্থাটা বুঝি, কিন্তু আমি ওকে বললাম ও এত বিপজ্জনক কিছুতে জড়িত থাকলে আমরা সত্যিকারে একসাথে থাকতে পারবো না। ও কটাক্ষ করে বলল আমার স্বামীও নাকি তেমনই বিপদের সাথে জড়িত। আমি বুঝতেই পারিনি ও কি বলতে যাচ্ছিল। জনের জুয়া খেলার কথা, ওই ব্রেক ইনের ঘটনার পর থেকেই আমরা সেসব নিয়ে কোনো ঝামেলায় পড়িনি। তাই আমি ভেবেছিলাম জন হয়তো ওর আচরণ ঠিক করে নিয়েছে। যাই হোক, আমি আমার সিদ্ধান্তে অটল রইলাম। সেরা আর আমি একসাথে সব সামলে নেব। যদি তার মানে হয় একা মা হয়ে বাঁচা, তাহলে তাই হোক।